তোমাদের অন্যান্য মিড এক্সামের ডেট তো ফাইনাল হয়ে গেছে না? জি স্যার, মোটামুটি সব মিড এক্সামের ফাইনাল হয়ে গেছে। ইয়া তো চলতেছে ভালো মতো নাকি, যে সবকিছু কুইজ অ্যাসাইনমেন্ট and everything going fine for all the other Yes courses? sir. Yes sir, going fine. Okay. And so online semester and also the time is short, so everything is going very fast. Sir, your mic is causing problems sir. মানে কথা অনেক আস্তে আস্তে আসতেছে বা অনেক ঘোরাটে টাইপের আসতেছে। Uh, is it okay now? I mean, like if I talk in this way, can you hear it Yes sir. clearly now? Yes Okay. sir. Yes sir. Okay. Okay. So পড়াশোনা কি করছো? কারো কোশ্চেন আছে তোমার, ধরো ওই যে আগের লেকচার গুলো থেকে, especially like from lecture 6 or lecture 7? And জি you have any স্যার, question লেকচার from yesterday? স্যার লেকচার 2 তে একটু সমস্যা ছিল। lecture 2? জি Okay. আচ্ছা, আমার কথা কি একটু ইয়ে আসতেছে, মানে কি ভেঙে ভেঙে আসতেছে নাকি? স্যার ভেঙে ভেঙে আসতেছে না, বাট মানে স্যার ক্লিয়ার আসছে না, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে। কেমন জানি আসতেছে ওকে। স্যার। এটা ওই ফ্যানের শব্দের কারণে হতে পারে, আমরা শিওর তো। তাহলে দেখি যে ইন্টারনেটের প্রবলেম কিনা। না স্যার, ফ্যানের মানে নয়েজ আসতেছে না কোনো স্যার, কিন্তু ওই যে আপনার মনে হচ্ছে যে গলা ধরে রাখছে এই টাইপের কিছু একটা। মানে কথাটা অনেক ভারী ভারী হয়ে আসছে। ও ভারী ভারী, মানে এমনি কি ওয়ার্ড ক্লিয়ারলি আসতেছে? স্যার এখন বোঝা যাচ্ছে স্যার, মাঝখানে একটু বোঝা যাচ্ছিল না। এই যে নেট একটু প্রবলেম, মানে আমার নেটটা এটা একটু সমস্যা। আচ্ছা, এমনিতে তোমাদের যদি কখনো মানে বুঝতে সমস্যা হয় বা শুনতে প্রবলেম হয়, আমাকে জাস্ট জানাও, হ্যাঁ? যেহেতু নেট একটু প্রবলেম করতেছে, সে তোমরা না জানার আর কি আমি বুঝবো না যে আমার নেটের লাইন ঠিক আছে কিনা আর কি। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা আমরা তাহলে লেকচার 2 দিয়ে শুরু করি। Okay, okay, where is lecture 2? আচ্ছা, লেকচার 2 তে কি প্রবলেম? স্যার কোর্সগুলোতে ইয়াগুলা যে লিমিটেশন গুলা সেগুলা এই জায়গাটা। লিমিটেশনস গুলা, লিমিটেশনস না মডিফিকেশন? মডিফিকেশন স্যার, মডিফিকেশন। মডিফিকেশনে কি সবগুলোতেই কনফিউশন? জি স্যার, মানে পুরোটা একটু বলে। ওকে। আচ্ছা, আমি লিমিটেশন গুলো বুঝছো? লিমিটেশন গুলো না বুঝলে কিন্তু মডিফিকেশন গুলো বুঝবো না। স্যার লিমিটেশন বুঝতে পারছি, এইটাতে একটু জানি। ওকে। আচ্ছা, আহ, যেহেতু মানে মডিফিকেশন গুলো কেন নেসেসারি ছিল, কারণ যেহেতু অরিজিনাল কোর্স পোস্টলেটে বেশ কিছু লিমিটেশনস আছে। ওকে। মডিফিকেশন গুলোতে যে কাজটা করা হয়েছে বেসিক্যালি হচ্ছে না, এই মডিফিকেশনটা অলমোস্ট অরিজিনাল পোস্টলেটের মতো, সবগুলোতে না, মানে অলমোস্ট। এখানে জাস্ট বেসিক ডিফারেন্সটা কি, যে অরিজিনাল পোস্টুলেটে সবগুলো যখন মানে ওই যে পোস্টুলেট গুলা, লস গুলা বা রুলস গুলা যাই বলি না কেন, সবগুলো হচ্ছে বেসড অন হোল মাইক্রো অর্গানিজম, মানে পুরা মাইক্রো অর্গানিজমটার কথা চিন্তা করে আর কি পোস্টুলেটটা। কিন্তু মডিফিকেশন মানে পোস্টুলেটের যে মডিফিকেশন গুলা, দিজ আর বেসড অন নট দ্য হোল মাইক্রোস, দিজ আর বেসড অন the nucleic acid of the microbes. Okay, not the whole one. তো প্রথমে এই জিনিসটা মাথায় রাখো।
যেটা পুরো যে ইটস নট অ্যাবাউট দ্য কমপ্লিট মাইক্রোস, অনলি নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলা হয় মডিফিকেশনে। ওকে, তো এক্ষেত্রে কি অরিজিনাল পোস্টুলেটটাই কি, যে যেমন ধরো ফর এক্সাম্পল দিচ্ছেন, অরিজিনাল পোস্টুলেট ছিল যে যে পিউটেটিভ প্যাথোজেনটা মানে যে হচ্ছে ডিজিজটা করতেছে তাকে হচ্ছে হোস্টের মধ্যে থাকতে হবে। না সরি, যে মানে পিউটেটিভ যে মাইক্রো অর্গানিজমটা যে অসুস্থ তার মধ্যে সেটা থাকবে, যে সুস্থ তার মধ্যে সেটা থাকবে না। ঠিক আছে, এখন এটা কিছু লিমিটেশন, মানে কিন্তু ইন রিয়েলিটি ইটস নট ট্রু। কারণ যেটা দেখা যায় কি, যে ধরো একজন মানুষ অসুস্থ, ঠিক আছে, অসুস্থ, তুমি তার স্যাম্পল কালেকশন করে টেস্ট করে দেখলা যে তার মধ্যে মাইক্রোবসটা নাই, এরকম হতে পারে। ঠিক আছে, আবার হতে পারে ধরো একজন অসুস্থ, তুমি কোনো একটা টিস্যু থেকে স্যাম্পল কালেকশন করলা, দেখলা নাই। অরিজিনাল পোস্টুলেটে না এই জিনিসগুলো এত ডিটেলস আলোচনা করা নেই। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল পোস্টুলেটের লিমিটেশন, কারণ এখানে তো ডিটেলস নেই। কারণ এগুলো কিন্তু প্রবলেম। যে যেমন ধরো একজনের ইনফেকশন হলো লাঙে একটা মাইক্রোবস দিয়ে, অথবা ধরো লাং ইনফেকশন হলো, হ্যাঁ একটা, এবং তুমি সেখানে একটা তুমি সাসপেক্ট করলা যে এই মাইক্রোবসটা দিয়ে তার লাং ইনফেকশনটা হচ্ছে। ওকে, তখন তো তুমি তো প্রমাণ করতে হবে যে এটা দিয়ে হচ্ছে। ওকে, এনিওয়ে, ধরো একজনের লাং ইনফেকশন হচ্ছে একটা মাইক্রোবস দিয়ে, তুমি যদি তার লাংয়ের বদলে অন্য টিস্যুতে খুঁজো, লাং মানে কি? ফুসফুস, হ্যাঁ ফুসফুস ইনফেকশন, তুমি ধরো এস্টোমাকে খুঁজতেছো, এস্টোমাকের থেকে স্যাম্পল নিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছো ওই মাইক্রোবসটা, তাহলে কিন্তু হবে না। মানে হাইলি মানে কি, ইউজুয়ালি নট এভরি টাইম, ইউজুয়ালি হচ্ছে মাইক্রোস্কোপে কিন্তু সবারই হচ্ছে প্রেফার্ড অর্গান থাকে, সবাই সব অর্গানে ডিজিজ করে না। ওকে, তো যদি লাং ইনফেকশন করে তুমি হচ্ছে অন্য টিস্যুতে মাইক্রোস্কোপটা যদি খুঁজতে থাকে, তাহলে তো আসলে লাভ নেই, তাহলে তো পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে হচ্ছে যেমন ধরো অনেক ডিজিজ কন্ডিশনে হচ্ছে প্রডিউস করে, সেই টক্সিনটা হচ্ছে আলটিমেটলি ডিজিজটা করে। ওকে, তেমন হতে পারে যে মানে সে বা ওই he was infected by the microbe, the microbe produced toxin and then left body। এক্ষেত্রে কি হবে, মাইক্রোবস হচ্ছে ওই হোস্টের বডি থেকে বের হয়ে গেছে, কিন্তু টক্সিনটার কারণে হোস্ট তখন অসুস্থ। ঠিক আছে, ঠিক ওই সময় যদি তুমি এখন ওই হোস্ট থেকে স্যাম্পল কালেকশন করে মাইক্রোবস ডিটেক্ট করতে চাও, মাইক্রোবস তো পাবা না। হোস্ট ইজ স্টিল ইল, but it cannot detect the microbes because the disease or illness is because of toxin। Okay, not directly by because of the microbes। ঠিক আছে, সো এই যে আচ্ছা, জাস্ট 1 মিনিট, হ্যাঁ আমি তোমাদেরকে কল ব্যাক করছি, ইম্পর্টেন্ট কল আসছে, একটু রিসিভ করছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, ও লালু ভাই, এই তো আলহামদুলিল্লাহ। তারপরে একটু ক্লাস একটু পরে কথা বলি, ক্লাস নিচ্ছে একটু, হ্যাঁ নিয়ে আসছে, হ্যাঁ ওকে ওকে। About the concern,
হ্যাঁ হ্যাঁ, ট্রেন সিস্টেমে আসছে যে তাহলে দেখতে দেরি করছিল আর কি, মানে 10টা বাচ্চা 12টা বাচ্চা আর কি। হুম। না, 55 12টায়। এই রাস্তায় কোনো একটু দেরি হয়েছে আর কি। হুম, হ্যাঁ, ঠিক আছে, হবে যে একটু আসে তো, পরে কথা হবে। হ্যালো, ব্যাক, সরি একটু ইম্পর্টেন্ট কল আসছিল একটু। যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ, আমার কথা তো শোনা যাচ্ছে না? স্যার মাঝখানে অনেক ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, মানে মাঝখান দিয়ে মাঝখানে। প্রবলেম করছিল। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে এই যে প্রবলেমগুলো, যে মাইক্রোবসটা কিন্তু সবসময় একজন অসুস্থ মানুষের শরীরে নাও থাকতে পারে, কারণ অসুস্থতা হয়তো বা টক্সিনের কারণে হচ্ছে। আবার একটা অসুস্থ মানুষের প্রতিটা অর্গানে ওই মাইক্রোবসটা পাওয়া না যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ অর্গানগুলো ইউজুয়ালি হচ্ছে স্পেসিফিক, সরি, মাইক্রোবসগুলো হচ্ছে ইউজুয়ালি কিছু কিছু অর্গানে ডিজিজ করে, কিছুতে করে না, হ্যাঁ। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ফুসফুসকে আক্রান্ত করে, স্টোমাককে করে না। ঠিক আছে, ওকে। তারপর ধরো ইকোলাই, ইকোলাই ইউজুয়ালি স্টোমাকে ইনফেকশন করে, ফুসফুসে করে না। ঠিক আছে, তো এই জন্য মডিফিকেশনে এই ডিটেলস গুলো অ্যাড্রেস করা হয়েছে। মডিফিকেশনে কি বলা হয়েছে, যে যে পিটেটিভ প্যাথোজেন, মানে তুমি যে সাসপেক্ট করতেছো যে প্যাথোজেনটাকে, তার নিউক্লিক অ্যাসিডটা পাওয়া যাবে ইন মোস্ট কেসেস অফ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ। সবসময় পাওয়া নাও যেতে পারে, মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যাবে। এবং কোথায় পাওয়া যাবে? প্রেফারেবলি অন ইন দোজ অর্গানস অর দোজ অ্যানাটমিক সাইটস নোন টু বি ডিজিজ। মানে একটা অসুস্থ মানুষের, মানে একটা তোমার পিটেটিভ প্যাথোজেন্টের নিউক্লিক অ্যাসিড মোস্ট অফ দ্য ডিজিজ কেসে পাওয়া যাবে। এবং কোথায় পাওয়া যাবে? যেই অর্গানটাতে সে ইউজুয়ালি ইনফেক্ট করে সেইখানে। ঠিক আছে, এবং যে অর্গানটাতে ইনফেকশন করে না সেই অর্গানে সুস্থ মানুষের পুরো বডিতে আমরা প্যাথোজেন পাবো। ওকে, এটা মডিফিকেশন। আরেকটা হচ্ছে যে কোষ পোস্টুলেটে বলেছিল যে ডিজিজ মানুষদের মধ্যে, সরি, কোষ পোস্টুলেটে বলেছিল যে সুস্থ মানুষজনের মধ্যে কখনো প্যাথোজেন পাওয়া যাবে না, ওই প্যাথোজেনটা পাওয়া যাবে না। মানে তোমার যে পিউটেটিভ প্যাথোজেন বা সাসপেক্টিভ প্যাথোজেন, a healthy host will not have that microbes at all. হেলদি হোস্টের মধ্যে তো মাইক্রোবস থাকতে পারবে না। কিন্তু ইন রিয়েলিটি দেখা যায় যে একজন হেলদি হোস্টের মধ্যেও ওই পিউটেটিভ মাইক্রোবস থাকতে পারে। ঠিক আছে, তো এটা তো মডিফাইড পোস্টুলেট, এখানে বলা হয়েছে ফিউয়ার অর নো কপিজ অফ প্যাথোজেন অ্যাসোসিয়েটেড নিউক্লিক অ্যাসিড, or fewer or no copies of pathogen associated nucleic acid sequence should occur in host or tissue without disease. ঠিক আছে, মানে যেই হোস্টটা সুস্থ অথবা যেই টিস্যুটা সুস্থ, মানে যেই টিস্যুতে ডিজিজটা নাই, অরিজিনাল কোষ পোস্টুলেট যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এখানে কোনো কোনো প্যাথোজেন থাকতে পারবে না, বাট ইন রিয়েলিটি থাকতে পারে। হ্যাঁ, খুব সামান্য কিছু থাকতে পারে আর কি, আইদার মানে ইউজুয়ালি থাকা উচিত না, বাট খুব সামান্য কিছু থাকতে পারে। ঠিক আছে, আসলে কেন থাকতে পারে সেটা আমরা জানি, হ্যাঁ, যে মাইক্রোবস থাকলেই যে ডিজিজ হবে এমন কোনো কথা নেই। হোস্টের ন্যাচারাল ডিফেন্স সিস্টেম এবং আরো অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে তো যে ডিজিজ হবে কি হবে না। ঠিক আছে, এই নিয়ে এটা একটা মডিফিকেশন। দেন এখন যখন হচ্ছে ধরো তুমি সাসপেক্ট করতেছো যে একটা ডিজিজ, ধরো যে কোভিড, হ্যাঁ, যে এখন হচ্ছে হঠাৎ করে এরকম এই আউটব্রেক হয়েছে, কিসের কোভিড-19 আউটব্রেক হয়েছে, হ্যাঁ। এখন নতুন করে একটা ডিজিজ আসলো, ধরো কোভিড-19 একদম শুরুতে, যে হঠাৎ করে আউটব্রেক হলো, লোকজন একদম অসুস্থ হয়ে গেল। এখন সিমটম টিমটম দেখে যে তুমি সায়েন্টিস্ট, তুমি একদম গেস করলে যে ওকে, যে এই এই যে সার্স ভাইরাস দিয়ে বা মানে তুমি ধরো অলরেডি একটা নাম দিছো, একটা ফার্স্ট নাম দিছো, যে টেন্টেটিভ নাম দিলো যে কোভিড-19, যে তুমি এরকম সাসপেক্ট করলো যে কোভিড-19 নামের ভাইরাসটা দিয়ে এই নতুন ডিজিজটা হচ্ছে।
ওকে, এটা একটা নতুন ডিজিজ কোভিড-19 যে হচ্ছে তুমি সাসপেক্ট করতেছো। এখন তুমি যেটা করলে যে তুমি এটা একটা ধরো ডিটেকশন করার মেথডে বের করলে এই ভাইরাসটাকে, যে তুমি নিউক্লিক অ্যাসিড ডিটেকশন করতে পারো। যেহেতু মডিফিকেশন, মানে আমরা মডিফাইড কোষ প্রসেস নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমাদের সবকিছু করতে হবে নিউক্লিক অ্যাসিড বেসড। ওকে ওকে, তোমার ডিজিজ তুমি দেখলে এবং তুমি সাসপেক্ট করলে যে কোভিড-19 এই ডিজিজটা হচ্ছে। তো এখন তুমি হচ্ছে শুরুতে মানে একজন মানুষ ধরো এখনো হয়নি, মানে অসুস্থ হয়নি আর কি। ওকে, তুমি তার বডিতে থেকে স্যাম্পল নিয়ে কোভিড-19 করে দেখলে যে কোভিড-19 আসার কারণে, এরপরে সেই লোকটা অসুস্থ হতে পারে, সেই মানুষটা ধীরে ধীরে ধরো অসুস্থ হতে থাকলো এবং তার ডিজিজ সিভিয়ারিটি বাড়তে থাকলো। ডিজিজ সিভিয়ারিটি বাড়া মানে কি সেটা তুমি বলতেছো যে সিমটম আস্তে 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 বাড়তে বাড়তে থাকে। হ্যাঁ, এবার তুমি এই বিভিন্ন সময়ে এই মানুষটার কাছ থেকে স্যাম্পল কালেক্ট করে সেখানে কোভিড-19 ডিটেক্ট করলে, তুমি দেখলা যে শুরুতে যখন ডিজিজটা ছিল না লোকটার মধ্যে তখন কোভিড-19 পরিমাণ ছিল খুব কম, কিন্তু যত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে সে, তার কোভিড-19 ভাইরাসের পরিমাণ তার বডিতে তত বেশি বেড়ে যাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে পরিমাণ মানে কি ধরো নিউক্লিক অ্যাসিড, যার যে ভাইরাসের পরিমাণ বেশি নিউক্লিক অ্যাসিড বেশি হবে। ওকে, তো আমরা যেহেতু মডিফাইড কোষ প্রস্তুত নিয়ে কথা বলতেছি, এখানে সবকিছু হবে কি নিউক্লিক অ্যাসিড। তো তুমি শুরুতে কোভিড-19 নিউক্লিক অ্যাসিড মানে ডিটেক্ট করলা, দেখলা কম। যত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তুমি দেখলে যে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ তত বেশি বেড়ে যাচ্ছে। এটা একটা পজিটিভ কোরিলেশন ইন্ডিকেট করে না? বুঝতে বুঝছো তো নাকি? কি না বুঝতে কিন্তু বললো। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. জি স্যার। ওকে, তো না আমি যে যতটুকু বললাম না বুঝলে কিন্তু আমাকে বললো, হ্যাঁ, নাহলে তো আমি বুঝবো না যে বুঝতেছি কিনা। ওকে, যেটা আপনারা বললাম যে শুরুতে তুমি ডিটেক্ট করে দেখলা যে মানে খুবই কম, যত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে। আবার যখন দেখলা যে অসুস্থ থেকে যখন সুস্থ হয়ে যাচ্ছে নিউক্লিক অ্যাসিডের পরিমাণ তত কমে যাচ্ছে। তার মানে কি এটা কিন্তু একটা পজিটিভ রিলেশন ইন্ডিকেট করে। ওকে, তো যদি এরকম প্যাথোজেন আর হোস্ট ডিজিজ এবং একটা পজিটিভ রিলেশন ইন্ডিকেট করে, তাহলে আমরা বলতে পারি যে মোস্ট প্রবাবলি এই ডিজিজটা এই প্যাথোজেনটা দিয়ে হচ্ছে। প্যাথোজেনে নিউক্লিক অ্যাসিড কম থাকা মানে কি প্যাথোজেনটার পরিমাণ কম, নিউক্লিক অ্যাসিড বেশি থাকা মানে কি প্যাথোজেনটার পরিমাণ বেশি। ওকে, প্যাথোজেনের পরিমাণ কম, ডিজিজ সিভিয়ারিটি কম, প্যাথোজেনের পরিমাণ বেশি, ডিজিজ সিভিয়ারিটি হাই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আহ এই পয়েন্টে তো গেল। দেন when sequence detection predates disease sequence or copy number correlations, আচ্ছা এটা অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, ওকে, so the nature of the microorganisms inferred from the available sequences should be consistent with the known biological characteristics of that group of microorganisms. আচ্ছা, এই পয়েন্টে যেটা বলা হয়েছে যে ধরো এই যে এই যে এখন যে কোভিড-19 আউটব্রেক চলতেছে। ওকে, এখন না আমরা জানি যে এই ডিজিজটা হচ্ছে কোভিড-19 দিয়ে হচ্ছে। একদম শুরুতে যখন আসছে তখন তো মানুষজন জানতো না, ঠিক আছে? তখন হচ্ছে কি তখন তো মানে তখন তো জানতো না, খালি জানে যে একটা নতুন ডিজিজ আসছে এবং লোকজন সিমটম গুলো জানা শুরু করলো। তো প্রথমে আসলে এরকম যখন কোনো ডিজিজ আউটব্রেক হয়, সায়েন্টিস্ট আসলে কি করে? ফার্স্ট কিন্তু হচ্ছে তারা বেসড অন সিমটম তারা গেজ করার চেষ্টা করে যে কোন ধরনের ডিজিজ এটা, সিমটমের উপর বেস করে, রাইট? এটা তো স্বাভাবিক। সবার প্রথমে আমরা সিমটম দেখি, কেউ যদি অসুস্থ হয় সিমটম কি? ধরো জ্বর, ভমিটিং, র্যাশ, ঠিক আছে? আমাদের কোভিড-19 এর সিমটম কি থাকে? কাশি হয়, ড্রাই কফ। ওকে,
ওয়েট তোমার ড্রাই কফ হয়, মানে কাশি হয়, কোনো মানে ড্রাই কফ আর কি, হাঁচি হয় না ইউজুয়ালি, নাক দিয়ে পানি পড়ে না। ওকে, তারপরে হচ্ছে অনেকের হচ্ছে শ্বাস নিতে একটু কষ্ট হয় আর কি। ওকে, এখন যখন এরকম নতুন একটা ডিজিজ আসে, বেসড অন দ্য সিমটম সায়েন্টিস্ট ট্রাই টু গেস or assume the putative causative agent. ওকে, সিমটম উপর বেস করে তারা গেস করার চেষ্টা করে মাইক্রোবসটা। ওকে, তারপরে কি করে কোভিড-19 এর ক্ষেত্রে কি করছে, সিমটমের উপর বেস করে কিন্তু কিছু ডক্টর মানে সায়েন্টিস্টকে প্রপোজ করছে যে ওকে, এইটার যে সিমটম, এটা প্রিভিয়াস একটা ডিজিজের সিমটমের সাথে মিলে। 2004-এ যে ডিজিজটা হয়েছিল একটা, 2004-এ there was another outbreak caused by another coronavirus too. Okay, and the symptoms was kind of similar. আচ্ছা, সিমটম উপর বেস করে ধরো সায়েন্টিস্টরা গেস করলো যে 2004-এর যে ভাইরাসটা ছিল, ডিজিজটা মনে হচ্ছে ওই রকমই। ওকে, তারপর সায়েন্টিস্ট হচ্ছে পেশেন্টদের থেকে স্যাম্পল কালেকশন করে সেটার হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স করে। ওকে, সিকোয়েন্স করে দেখে যে এই নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটার সাথে ওই যে 2004-এর যে ভাইরাসটা, তার সিকোয়েন্সে সিমিলারিটি আছে। ওকে, মানে সিমটম মোটামুটি সেম এবং নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সে মিল আছে। তো যদি এরকম হয়, তো সেখান থেকে আমরা কি গেস করতে পারি যে ওয়েল, symptom same, sequence so similar, so it's highly likely যে similar type of একটা প্যাথোজেন দিয়েই এই ডিজিজটা হচ্ছে। ওকে, it become easy for us to gauge symptom same, sequence হচ্ছে similar with already I mean sequence হচ্ছে similar তার সাথে অলরেডি একটা সিমিলার টাইপ অফ নন প্যাথোজেনের সাথে। ওকে, যদি এরকম হয় তাহলে কিন্তু এটা আমাদের অ্যাজাম্পশনটাকে আরো স্ট্রং করে। এটা আমরা বলতে পারি কি যে মোস্ট প্রবাবলি এই প্যাথোজেনটা দিয়ে এই ডিজিজটা হচ্ছে, কারণ এই সিমিলার টাইপ অফ প্যাথোজেন দিয়ে একই টাইপের ডিজিজ হয়। ঠিক আছে, ওকে, আর ফাইনালি এই পয়েন্টটা যেটা যে টিস্যু সিকোয়েন্স করিলে শুড বি সাউট এট দ্য সেলুলার লেভেল, এফোর্ট শুড বি মেড টু ডেমনস্ট্রেট স্পেসিফিক সিকোয়েন্সেস areas of tissue pathology, microorganisms are presently. এটা হচ্ছে এইটার সাথে সিমিলারিটি আছে যে আমরা যেমন এই দুইটা পয়েন্টে বলছিলাম কি প্যাথোজেনটা পাওয়া যাবে কোথায়, পাওয়া যাবে ইউজুয়ালি যেই টিস্যুতে বা অর্গানে ডিজিজটা হয় সেইখানে। হ্যাঁ, সারা বডিতে তো থাকবে না। ঠিক আছে, এখন ধরো ধরো তুমি বলতে চাও যে ধরো তুমি এতটুকু জানো যে কোভিড-19 দিয়ে মানুষের লাং ইনফেকশন হয়। ধরো তুমি এটা বলতে চাচ্ছ যে কোভিড-19 দিয়ে মানুষের ফুসফুস আক্রান্ত হয়। এখন করা উচিত কি? করা উচিত হচ্ছে কোভিড-19 ভাইরাসটা যে ফুসফুসেই আছে এটা প্রমাণ করা। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে আমাদের এখন ফুসফুস থেকে ধরো আমরা ফুসফুস থেকে সেল নিয়ে এসে যদি আমরা দেখাতে পারি যে ফুসফুসের সেলের মধ্যেই হচ্ছে কোভিড-19টা আছে, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে গেল কোভিড-19 ফুসফুসের সেলকেই ইনফেক্ট করে। ঠিক আছে, ওই কথাটা এখানে বলছে যে টিস্যু সিকোয়েন্স করিলে শুড বি সাউট এট দ্য সেলুলার লেভেল, মানে যেই সেলে ধরো তুমি বলতে যাচ্ছ যে ফুসফুসের সেলকেই কোভিড-19 ইনফেক্ট করে, তো তোমাকে এই ফুসফুস থেকে সেল এনে চেষ্টা করা উচিত ফুসফুস থেকে সেল কালেক্ট করে সেই সেলের মধ্যে কোভিড-19 ডিটেক্ট করা। কোভিড-19 কি ডিটেক্ট করবা? কোভিড-19 এর নিউক্লিক অ্যাসিডটা। ঠিক আছে, যে কোভিড-19 নিউক্লিক অ্যাসিড আমি ফুসফুসের সেলে পাচ্ছি, তার মানে কি কোভিড-19 ফুসফুসের সেলটাকে ইনফেক্ট করে। তা এই যে ডিটেক্ট করার, যে তুমি ধরো ফুসফুসের সেলে বা যে কোনো সেলে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে চাচ্ছে, সেটা করার কিছু টেকনিক আছে। যেমন একটা টেকনিক হচ্ছে ইনসিটু হাইব্রিডাইজেশন। ওকে, এটা হচ্ছে একটা মেথড, এবং ইনসিটু হাইব্রিডাইজেশন হচ্ছে খুব অ্যাকসেপ্টেড একটা মেথড আর কি এই ক্ষেত্রে। নিউক্লিক অ্যাসিড কিন্তু অন্যভাবে ডিটেক্ট করা যায়। আচ্ছা, যে কোভিড-19 এর যে টেস্ট হয় আরটিপিসিআর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে না, আরটিপিসিআর দিয়ে আমরা কি ডিটেক্ট করি? What we detect by real-time PCR, you all know, right? Real-time PCR is used, I mean,
At least till now, it is a kind of regarded as a gold standard to detect the COVID-19 virus, SARS-CoV-2 virus, right? So what we detect by RT-PCR or real-time PCR, তো আমরা কি ডিটেক্ট করি RT-PCR বা রিয়েল-টাইম PCR দিয়ে? স্যার নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটা নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করি, ঠিক আছে? We detect the nucleic acid. But real-time PCR or PCR is not the only method to detect the nucleic acid. হ্যাঁ, আরো মেথড আছে। এর মধ্যে একটা হচ্ছে ইন সিটু হাইব্রিডাইজেশন। ওকে, কিন্তু এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ইন সিটু হাইব্রিডাইজেশন একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে তুমি ধরো এক্সাক্ট যেই টিস্যু চাচ্ছ সেই টিস্যুর মধ্যে সেই সেলের মধ্যেই আছে কিনা ইন সিটু হাইব্রিডাইজেশন দিয়ে সেটা তুমি ডিটেক্ট করতে পারবা। ওকে, পিসিআর দিতে পারবে না যে যেই সেলে সেই সেলেই আছে কিনা পিসিআর দিতে সম্ভব না ডিটেক্ট করা। ওকে, আর বাট ইনসিটু হাইব্রিডাইজেশন আবার ওয়াইডলি ইউজ করা হয় না, কারণ এই মেথডটা টেকনিক্যালি এটা বেশ সফিস্টিকেটেড মেথড আর কি। হ্যাঁ, এবং এটা করতে সময় লাগে, খুবই টাইম কনজিউমিং একটা মেথড। খুবই টাইম কনজিউমিং মানে ইটস নট অ্যাবাউট ফিউ আওয়ার্স, ইটস অ্যাবাউট কাপল অফ ডেজ। ইফ ইউ ওয়ান্ট টু ডু ইনসিটু হাইব্রিডাইজেশন, it will actually take time. You have to collect the sample from the host, you have to process the sample, and this processing takes quite a long time, several days. Okay, then you have to do the in situ hybridization. So in total, it's a very long process. Okay, it takes several days. So that's why in situ hybridization is not used as a regular diagnosis method. Okay, মানে রেগুলার ডায়াগনোসিসের কাজে ইন সিটু হাইব্রিডাইজেশন ইউজ করা হয় না। এটা মেইনলি ইট ইজ ইউজড ফর রিসার্চ। ওকে, যাই হোক, এই তো মডিফিকেশন কি বুঝছো? জি স্যার। Yes, sir. এমনি মডিফিকেশন এই ওয়ার্ডগুলো না একদম এগুলো তোমরা অনেক কিছু তোমাদের বোঝে একটু এর কারণ আছে, কারণ এখানে টার্মিনোলজিস আছে বা বেশ কিছু থিওরি আছে যেগুলো তোমরা এখনো পড়োনি। এই জন্য মানে তোমাদের এগুলো না বুঝতে একটু কষ্ট হতে পারে, ঠিক আছে? যাই হোক, তারপরে অন্য কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে? Did the COVID-19 virus pass the Koch's postulates? আমরা কি COVID-19 ভাইরাসের উপর কোচেস পস্টুলেটস দিয়ে বলতে পারছি যে এটা একটা ভাইরাস, মানে এটা একটা ভাইরুলেন্ট প্যাথোজেন? Okay, I mean, it was actually much easier for COVID-19 to like to establish the relation between the to establish the relation between the disease and the pathogen. And for COVID-19, it was quite easy because, I mean, people already have idea about this virus. Corona is not a novel virus. COVID-19 strain is a novel strain. পয়েন্টটা কি বুঝছো? করোনা কিন্তু কোনো একটু আবার রিপিট করা যাবে স্যার? হ্যাঁ, করোনা কিন্তু কোনো নোভেল ভাইরাস না। নোভেল মানে কি? একদম নতুন কোনো ভাইরাস না করোনা। করোনা ভাইরাসের কথা লোকজন বহু বছর ধরে জানে। ওকে, ইটস এ ভেরি নোন ভাইরাস, করোনা ভাইরাস। তাহলে এই যে বলা হয় যে বলতেছে যে নোভেল নোভেল, লোকজন যে বলতেছে নতুন, একদম নতুন, একদম নতুন স্ট্রেইন এটা। COVID-19 is a new strain of virus. স্ট্রেন ব্যাপারটা বুঝো, যে স্ট্রেন যে আমরা বলি, স্ট্রেন আসলে কি? জি স্যার, it's like a virus that is a modified, a genetically modified version of a state of a known disease. মানে একই। ওকে, তোমার আইডিয়া মোটামুটি ঠিকই আছে। আমি জাস্ট একটু সিম্পলিফাই করার চেষ্টা করি।
ধরো আমরা তো সবাই মানুষ, এখানে যারা আছি, হ্যাঁ, এই মুহূর্তে ধরো এই ক্লাসে যারা আছি, হোপফুলি আমরা সবাই মানুষ আছি, হ্যাঁ। যাই হোক, আমরা সবাই আলাদা না। ধরো আমি ফাহিম, তুমি আলবাব, ওকে, আমরা তো মানুষ, ঠিক আছে। বাট আমরা কি সেম? আমরা তো সেম না, আমরা কোয়াইট ডিফারেন্ট। আলবাব কি শুনতেছো? জি স্যার। ওকে, আমরা তো ডিফারেন্ট আর কি, হ্যাঁ। জি বেসিক্যালি আমরা মানুষ, কিন্তু তারপরে আমরা যদি ফার্দার বলি যে ঠিক আছে আমরা দুইজন মানুষ মেনে নিলাম, তারপরে কিন্তু আমরা ডিফারেন্ট, হ্যাঁ। স্ট্রেইনের ডিফারেন্সটা ঠিক অনেকটা কাইন্ড অফ এরকম। মানে ধরো ফর এক্সাম্পল করোনা ভাইরাস, হ্যাঁ, এবং অনেক ধরনের করোনা ভাইরাস আছে, ওকে। ঠিক আছে, অনেক ধরনের করোনা ভাইরাস আছে, ঠিক আছে। জি স্যার। তো আমি জাস্ট মানুষের এক্সাম্পলটা দিলাম, ওই এক্সাম্পলটা এক্স্যাক্টলি খাটে না স্ট্রেইনের ক্ষেত্রে। I mean, it's not exactly true for the strain level example, but same species, ওকে, হিউম্যান ইজ স্পিসিস, কিন্তু মানুষ টু মানুষ, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো স্ট্রেইনের ব্যাপারটা হচ্ছে স্পিসিস সেম, কিন্তু তারপরে হচ্ছে ফার্দার ডিফারেন্স হয়। আচ্ছা, যেমন ধরো এই ডিফারেন্সটা কিসের বেসিসে হয় সেটা বলতেছি, ওকে। তোমার আচ্ছা ধরো দুইজন মানুষ, হ্যাঁ, তুমি একটা মানুষটা হচ্ছে খুবই দিলা, ধরো হাইলি উইপন দিলা, হ্যাঁ, খুবই হাই মডার্ন উইপন দিলা, বিশাল বিশাল বন্দুক দিলা, ওকে। আরেকজনের হচ্ছে ধরো একটা খালি লাঠি দিলা, যে বেশি ধ্বংস করতে পারবে। তো ওই হাইটেক মডিফাইড ওয়েপন ওই লোকটা। এক্স্যাক্টলি, ঠিক আছে। স্ট্রেইনের ব্যাপারগুলো না এরকম থাকে। এই যে ওয়েপন গুলোকে আমরা বলি হচ্ছে এক্ষেত্রে ভাইরুলেন্স ফ্যাক্টর, মানে যে ডিজিজ করে না, জি এই সেটা ব্যাকটেরিয়া হোক আর ভাইরাস হোক, যে কোনো মাইক্রোব যে ডিজিজ করে হোস্টে, যেগুলো দিয়ে ডিজিজ করে, যে উইপন গুলো দিয়ে ডিজিজ করে, সেগুলোকে আমরা বলি ভাইরুলেন্ট ফ্যাক্টর। এই ভাইরুলেন্ট মানে ভাইরাস না, হ্যাঁ, জি ভাইরুলেন্ট ফ্যাক্টর মানে হচ্ছে ভাইরুলেন্ট ফ্যাক্টরস আর দ্য weapons by which microbes cause disease to the host. yes sir. Okay? তো সেম স্পিসিসের এই উইপন ডিফারেন্ট হতে পারে। উইপন ডিফারেন্ট হলে তাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট হবে। তো তার বেসিসে আমরা না স্ট্রেইন ভাগ করতে পারি। যেমন এই যে করোনা ভাইরাস কোনো নোভেল ভাইরাস না। করোনা ভাইরাস অনেক বছর ধরেই লোকজন জানে, এবং করোনা ভাইরাস যে এরকম এই কোল্ড লাইক যে ফুসফুসকে ইনফেক্ট করে, এটাও লোকজন বহু বছর ধরেই জানে। কিন্তু কোভিড-19 হচ্ছে করোনা ভাইরাসের একদম নতুন একটা স্ট্রেইন। ঠিক বুঝছো তো নাকি? জি স্যার বুঝতে পেরেছি। একদম নোভেল স্ট্রেইন আর কি, ওকে। যার উইপনারি আলাদা, এই জন্য সে বেশি পাওয়ার, মানে বেশি সিভিয়ার ডিজিজ করে। আচ্ছা, এখন করোনার ক্ষেত্রে এই পোস্টুলেট মানে রিলেশনটা এস্টাবলিশ করা ডিজিজ আর যে এই ডিজিজটা কোভিড-19 যে নতুন স্ট্রেন দিয়ে হচ্ছে, এটা করা ইজিয়ার ছিল, কারণ অলরেডি মানুষজন জানে যে করোনার কারণে এই ধরনের ডিজিজ হয়, ওকে। তো মানুষজনের আসলে বেসিক্যালি যেটা করতে হয়েছে, আই মিন দে জাস্ট কালেক্টেড দ্য স্যাম্পল, ওকে, এবং স্যাম্পল কালেক্ট করে তারা হচ্ছে টেস্ট করছে, টেস্ট করে দেখছে যে হ্যাঁ, যে নিউক্লিক অ্যাসিডটা পাওয়া গেছে, মানে এখন আরেকটা সুবিধা হয়েছে কি, মলিকুলার মেথড খুব অ্যাডভান্স হয়ে গেছে। তো মলিকুলার মেথড অ্যাডভান্স হয়ে যাওয়ার কারণে আমরা খুব ইজিলি ডিটেক্ট করতে পারি, খুব কম সময়ের মধ্যে আমরা পুরোটা সিকোয়েন্স করে ফেলতে পারি, ওকে। ইট হ্যাজ বিকাম ভেরি ইজিয়ার নাওয়াডেজ। তো স্যাম্পল মানে ডিজিজ আসছে, ডিজিজের সিমটম পরিচিত, যে লোকজন অলরেডি জানে যে এই ডিজিজগুলো হচ্ছে করোনা ভাইরাস দিয়ে হয়, যার সিমটম করোনা ভাইরাসের সাথে মিল গেছে। স্যাম্পল কালেকশন করে তারা হচ্ছে পুরো সিকোয়েন্স করে ফেলছে, ঠিক আছে। সিকোয়েন্স করে দেখছে যে হ্যাঁ, এটা একটা করোনা ভাইরাস, কিন্তু এইটা আলাদা, মানে এটা একদম নতুন করোনা ভাইরাস, এটা আগের গুলার মতো না। এবং তার উপর
করোনা ভাইরাসের তো অনেকগুলো আছে, তার উপর তারা দেখলো যে এটার মোস্ট সিমিলারিটিজ আছে 2004 সালে আরেকটা করোনা ভাইরাস দিয়ে কিন্তু আউটব্রেক হয়েছিল। তোমরা সার্চ করতে পারো, আপনি ইফ ইউ গুগল দ্যাট 2004 সার্চ আউটব্রেক, ওকে, SARC সার্চ আউটব্রেক, তোমরা যদি এটা গুগল করো তোমরা দেখবে যে 2004-এ সার্স নামে একটা ভাইরাস দিয়ে তোমার আরেকটা প্যান্ডেমিক হয়েছিল। তখন প্যান্ডেমিক হয়নি, ইপিডেমিক হয়েছিল আর কি। ওকে, জি স্যার, ওই 8,000 people from 29 different countries. ইয়া, তো ওইটার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে আরেকটা নোবেল করোনা ভাইরাস ছিল। তো দেখা গেছে যে সিকোয়েন্স ম্যাচ করে যে এই এখনকার যে কোভিড-19 এর সিকোয়েন্স, এটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাচ করে ওই সার্সের সাথে, ওই 2004 ভাইরাসের সাথে ডিজিজ সিমটমস, এবং এই দুইটারই ডিজিজ সিমটমস ইট বিকেম ইজিয়ার, রাইট? তো সিকোয়েন্স থেকে বলে দেওয়া গেছে যে বেসিক্যালি যে এই যে নতুন যে আউটব্রেকটা হচ্ছে এটা হচ্ছে ওই আরেকটা সার্সের নতুন ভার্সন, যে একটা করোনা ভাইরাসের নতুন স্ট্রেন দিয়ে হয়েছে। ওকে, জি স্যার। তো মানে এক্স্যাক্টলি আমার যে পোস্টলেটের পোস্টেড গুলো ধরি, ওকে, সবগুলো পোস্টেড ওইভাবে এখানে প্রমাণ করা হয় নাই, কিন্তু মোস্ট অফ দাই করা হয়েছে। With previous strains, right? হুম, With previous strains. হ্যাঁ, অলরেডি জানে। প্লাস হচ্ছে তোমার এই যে তুমি দেখলে যে সুস্থ তার মধ্যে তো কোভিড-19 পাওয়া যাচ্ছে না, যার যাচ্ছে কার মধ্যে, যে শুধুমাত্র অসুস্থ, মানে ওই সিমটম গুলো আছে। ওকে, এবং হচ্ছে ওই সংখ্যা মেলে, শুরুতে হচ্ছে ইয়া কম থাকে, মানে যে সুস্থ তার মধ্যে নেই, যে অসুস্থ তার মধ্যে আছে। শুরুতে ভাইরাসের পরিমাণ কম থাকে, যত বেশি অসুস্থ হতে থাকে ভাইরাসের পরিমাণ বাড়তে থাকে। আবার যখন অসুস্থ থেকে সুস্থ হতে থাকে ভাইরাসের পরিমাণ কমতে থাকে। পজিটিভ কোরিলেশন। তো মোটামুটি যতটুকু ইভিডেন্স লাগে সবগুলো সাপোর্ট করে আর কি। তো বলতেই পারি আমরা যে এটা দিয়ে হয় আর কি। ওকে, আচ্ছা স্যার, আমরা সব ভাইরাসকে এ ভাইরুলেন্ট বানাতে পারি না কেন? যেমন প্যাস্টোর যে ওই কলেরা ব্যাকটেরিয়াটাকে he let it grow old, তারপর it became a virulent, আর তারপর ওইটা থেকে ভ্যাকসিন তৈরি করে গেছে। হাউ কাম আমরা এটা মানে সব ভাইরাসের ক্ষেত্রে করতে পারি না, যে we let it become old a bit, a virulent হবে, আর তারপর we কলেরা ভাইরাস নাকি? কোশ্চেন আমি বুঝছি, তার আগে কলেরা ব্যাকটেরিয়া সরি। ইউবিও কলেরা তো জি জি। ওকে, ঠিক আছে। এখন তোমার কোশ্চেন আসি যে সব মানে যে সব ব্যাকটেরিয়াকে আমরা অ্যাভাইরেন্ট বানাতে পারি কি? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া আলাদা না দেই, আমরা হচ্ছে ইন জেনারেল মাইক্রো অর্গানিজমে থাকি। সব মাইক্রো অর্গানিজমকে আমরা কেন অ্যাভাইরেন্ট বানাতে পারি না? তাহলে তো এটা খুব ইজি হয়ে যেত যে এটা আমরা ভ্যাকসিন বানায় ফেললাম। ঠিক আছে, জি এটা তোমার কোশ্চেন নাকি? জি স্যার। আচ্ছা, ইট সাউন্ডস ভেরি কিউট বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং। এই অ্যাভাইরেন্ট বানানোর ওকে মেথড অনেকগুলো আছে। আমি জাস্ট তোমাদের লেভেল হিসেবে বলতেছি যে দুই ভাবে করা যেতে পারে। এক ন্যাচারাল প্রসেস, যে ন্যাচারালি অ্যাভাইরেন্ট হয়ে যাবে। ঠিক আছে, যে কিসের মতো, কোচের মতো না যে অনেকদিন ধরে গ্রো করতে থাকবে একসময় অ্যাভাইলেন্ট হয়ে যাবে, এটা একটা ন্যাচারাল প্রসেস। আরেকটা প্রসেস করতে পারে, আই মিন if you want to make if you want to convert a virulent microbes into a virulent, either it can be done by natural way or not natural way, okay, it's artificial way. Okay, I mean you will experimentally do that, you will genetically modify the microorganism. আচ্ছা, যখন অ্যাভাইরুলেন্ট থেকে অ্যাভাইরুলেন্ট হবে, এটা ইয়াদি হবে, জেনেটিক চেঞ্জ লাগবে, কিন্তু জেনেটিক চেঞ্জটা ন্যাচারাল প্রসেসে হতে পারে, অথবা আমরা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুল ইউজ, তাহলে সেটাকে আমরা ভ্যাকসিন বানাতে পারবো। ন্যাচারাল আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করে হয়। কমপ্লিকেটেড কি, অ্যাভাইরুলেন্ট হইলে না হয় না। কারণ দেখা গেছে যে ধরো এই যে যেসব আচ্ছা, সব ভ্যাকসিনে কিন্তু পুরো মাইক্রোবসটা ইউজ করা হয় না, এটা তো জানো তোমরা। জি স্যার।
Different ways আছে। Okay. মানে সব ভ্যাকসিনে না, সব ভ্যাকসিনে পুরো মাইক্রো অর্গানিজমটা ইউজ করা হয় না, রাইট? জি কিছু স্যার, ভ্যাকসিনে জাস্ট পার্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম ইউজ করা হয়। attenuated অথবা purified part অথবা modified part। Attenuated one is the whole microbes. There are different type of vaccines can be different type. Like you can use the whole attenuated microbes. That is the attenuated version of that is the avirulent strain. Okay. জি স্যার। So say you have attenuated a virulent bacteria, and that means you get the virulent bacteria and used it as a vaccine. In that case, it will be a whole microorganism vaccine or whole cell vaccine. যদি একটা অ্যাভাইরালেন্ট স্ট্রেন ইউজ করে, এটা হচ্ছে হোলসেল ভ্যাকসিন হবে আর কি, মানে পুরোটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করতেছে। আর অনেক সময় আমরা পুরোটা না, জাস্ট একটা পার্ট, একটা অংশকে ভ্যাকসিন হিসেবে ইউজ করি। ঠিক আছে? যেমন ধরো এই যে কোভিড-19 যে ভ্যাকসিনগুলো এক্সপেরিমেন্টটা অলরেডি মোটামুটি ভাইরাল। কোভিড-এর সব ভ্যাকসিন কোনোটাই মাইক্রো না, এগুলো সবগুলোতে জাস্ট পুরো ভাইরাস পার্ট। আচ্ছা, এনিওয়ে, যেটাতে ছিলাম, একটা ভায়োলেন্ট মাইক্রোবকে অ্যাভাইলেন্ট বানানো খুবই বিকট, এবং অ্যাভাইলেন্ট যদি হয়ও সেটাকে যে ভ্যাকসিন হিসেবে ইউজ চান্স আছে কম। কারণ কি তোমাকে যেটা হচ্ছে, অথবা মনে হতে পারে যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করে সেটাকে সহজে অ্যাভাইলেন্ট বানাতে পারি। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং টুল ইউজ করে আমরা না সহজেই হচ্ছে অ্যাভাইলেন্ট বানাতে পারি একটা মাইক্রোবকে, কিন্তু এটাকে ভ্যাকসিন হিসেবে আমরা ইউজ করতে পারবো কিনা, এইটা কিন্তু হাইলি মানে এই চান্সটা কম। কেন বলি, এই যে আমরা ধরো একটা ভ্যাকসিনের কথা কিছু বলি, যে ডিজিজ নিয়ে আসে, যখন কোনো when we get infected by microbes, okay, what happens? The microbes try to cause disease by what? By using their virulent factor. জি স্যার। At the same time, our body try to make antibody or immunity against that microbe. Against what? Against some factor of the microbes. Those factors of the microbes are called immunogenic factors. জি স্যার। Okay, I'll try to make it easy. না স্যার, সমস্যা নেই, বুঝতেছি। Microbe. জি। বুঝছো? Okay. So, okay, I'll try to just in a different angle for others. A pathogenic microbes, they have two types of factors. One type of factors are called virulent factors. Pathogen cause the disease by using these virulent factors. Another type of factors are immunogenic factors. So our human body can recognize these immunogenic factors and induce immunity against those factors. ঠিক আছে? দুই ধরনের ফ্যাক্টরস থাকে প্যাথোজেনের, একগুলোকে বলে ভায়োলেন্ট ফ্যাক্টর যেগুলো দিয়ে ডিজিজ করে, আর এক ধরনের ফ্যাক্টর হচ্ছে ইমিউনোজেনিক ফ্যাক্টর যেগুলোর এগেনস্টে আমাদের বডি ইমিউনিটি তৈরি করতে পারে। আচ্ছা, এখন এই প্যাথোজেনটাকে আমরা যদি অ্যাভাইলেন্ট বানায়, সেটাকে যদি ভ্যাকসিন হিসেবে ইউজ করতে চাই, যেই জিনিসটা আমাদের লাগবে, এর ভায়োলেন্ট ফ্যাক্টর গুলোকে আমাদের অ্যাটিনিউট করতে হবে। Or in a simple way, you can say we have to destroy the virulent factors of that pathogen, but the immunogenic factor should be intact. ভায়োলেন্ট ফ্যাক্টর গুলো আমরা হচ্ছে ড্যামেজ করে দিব, যাতে ওই প্যাথোজেনটা ডিজিজ করতে না পারে, কিন্তু তার ইমিউনোজেনিক ফ্যাক্টর গুলো ইনট্যাক্ট থাকতে হবে, মানে ইমিউনোজেনিক ফ্যাক্টর গুলো ঠিক থাকতে হবে। ওকে, যদি আমরা এটা করতে পারি, ন্যাচারালি যদি আমরা এরকম একটা স্ট্রেন পেতে পারি, যে লোকজন ফোন দিয়ে যেতে পাগল করা ফেলে, একটু 1 মিনিট ধরে তো ভাই। হ্যালো।
জি স্যার, শোনা যাচ্ছে। স্যার ফোনের ভয়েস। এখন এখন স্যার। আচ্ছা আচ্ছা, এটাকে আপনি যে আমাদের একটু এমএনএস এ পাঠিয়ে দিতে পারবেন কোন এক সময়? আমি হচ্ছে প্রতি রবিবারে ভার্সিটি আসি আর কি, যে ল্যাব ক্লাস চলে তো। তো আপনি যদি কাইন্ডলি একটু এমএনএস এ পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি এই যে সানডেতে কালেক্ট করে নিতে পারবো আর কি আমাদের অফিস থেকে। জি জি, তাহলে হবে আর কি। জি, থ্যাংক ইউ আপা। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা সরি, সারাদিন ফোন আসতেই থাকি কেন জানি, ঠিক জানতেন। আচ্ছা, যাই হোক, বলছিলাম যে ওকে, যে এই যে ব্যাপারটা, যে অ্যাভাইলেবল মানে আমাদের যদি ভ্যাকসিন হিসেবে ইউজ করতে চাই, আমাদের ওই স্ট্রেনটা লাগবে যেটা ভায়োলেন্ট ফ্যাক্টর গুলো নাই, কিন্তু ইমিউনোজেনিক ফ্যাক্টর গুলো থাকবে। ঠিক আছে? তাহলে কি হবে, ধরো তুমি যদি ওই অ্যাটেনুয়েটেড ভার্সনটা যদি হিউম্যানকে ইনজেক্ট করো, ভায়োলেন্ট ফ্যাক্টর না থাকার কারণে হিউম্যান উইল নট গেট দ্য ডিজিজ, বাট ইমিউনোজেনিক ফ্যাক্টর থাকার কারণে হিউম্যান বডি স্টিল ক্যান ইন্ডিউস দ্য ইমিউনিটি অ্যাগেন্স্ট দ্যাট অ্যাটেনুয়েটেড প্যাথোজেন। ওকে, আর এখানে প্রবলেমটা হচ্ছে এরকম একটা স্ট্রেন বের করা খুব ডিফিকাল্ট। ধরো, ওকে, তুমি আর্গুই করতে পারো যে স্যার মডার্ন যে জেনেটিক মেথডগুলো তো বেশ অ্যাডভান্স। ইয়া, some of the genetic tools are quite advanced. Okay, but still there are other difficulties. Say, যদি এমন হতো যে say these virulent factors and immunogenic factors are very distinct in that pathogen, it would be easier to modify that pathogen by using genetic tools. But in many cases, it is seen that a virus can use the same thing as both immunogenic factor and violent factor at the same time, simultaneously. ধরো এই প্যাথোজেন একই হচ্ছে ফ্যাক্টরি ইমিউনোজেনিক, মানে এটা এটা কমন, হ্যাঁ এটা হয়, যেই ফ্যাক্টরটা দিয়ে ভায়োলেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটাই ইমিউনোজেনিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেম থিং। তখন কেমনে তুমি ভায়োলেন্ট ফ্যাক্টর মিউট করে দিবা, মানে ইনঅ্যাক্টিভেট করে দিবা, ইমিউনোজেনিক হচ্ছে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ একই জিনিসই দুইটা হিসেবে কাজ করতেছিল। ওকে, তো এই ধরনের একটা স্ট্রেন বের করা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখন পর্যন্ত, আই মিন there are several vaccine where we use the attenuated strain, the avalent strain vaccine. All those avalent strain were achieved by natural process, naturally, and mostly by luck, by chance, ভাগ্যের জোরে বেশিরভাগ সময়। ওকে, ফরচুন ফেভার্স, কি বলা যায় এটাকে, মানে scientists were trying, that's why they were lucky they get it, but all of those were achieved by natural process and it took several years. Most of them took like more than 20 years, 20 to 30 years maybe. Okay. যতগুলো যে হোল মাইক্রো অর্গানিজম ভ্যাকসিন আছে, সবগুলার ইনভেন্ট করতে প্রচুর সময় লাগছে, 20, 30, 40 বছর, মান্থ না বছর। ওকে, এখন পর্যন্ত জেনেটিক টুল ইউজ করে একটাও অ্যাভাইলেন্ট স্ট্রেন বানানো যায়নি, মানে অ্যাভাইলেন্ট স্ট্রেন মিনস যেটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা যায়, নট এ সিঙ্গল ওয়ান। All the available whole cell vaccine, microorganism vaccine has been discovered or developed by natural process. Okay, there is not a single whole microorganism vaccine which was developed by using genetic tools. Okay, বুঝছো ব্যাপারটা? জি স্যার। নর্মালি হয় কি, ধরো ন্যাচারাল প্রসেসে ধরো তুমি একটা ভাইরুলেন্ট মাইক্রোবস নিলা, নিয়ে হচ্ছে এটাকে একদম কালচার করতে দিলা অনেক সময় ধরে। ওকে, আস্তে আস্তে না তার ইয়া কমে যাবে, সে কিন্তু অ্যাভাইলেন্ট হয়ে যাবে, এটা কিন্তু হবেই, এটা হয়। কিন্তু প্রবলেম হচ্ছে ওই অ্যাভাইলেন্ট স্ট্রেনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে হিসেবে ইউজ করতে পারবো না, কারণ সে যখন অ্যাভাইলেন্ট হয়ে যায়
ওই যে ইমিউনোজেনিক ফ্যাক্টরগুলো না লিস্ট করে ফেলে। সে অ্যাভাইরুলেন্ট হয় ঠিকই, কিন্তু ইমিউনোজেনিক ফ্যাক্টরগুলো আর থাকে না। তাহলে কি সেটাকে আমরা ভ্যাকসিন ইউজ করতে পারবো? না স্যার, কারণ ইমিউনোলজিক্যাল রেসপন্স তো তাহলে তো মানে অ্যাক্টিভেট হবে। এক্স্যাক্টলি, তখন তো আসলে আমাদের বডি ওইটার এগেনস্টে কোনো ইমিউনোজেনিক রেসপন্স হবে না আর কি। ওকে, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, তারপরে আর কোনো কনফিউশন? কিন্তু স্যার এটা ইররিলেভেন্ট আমাদের পড়ার সাথে। আচ্ছা বলো, করে ফেলো, অসুবিধা নেই। স্যার মাঝখানে একটা রুমর ছিল যে যক্ষার যারা টিকা নিছে তারা কোভিড থেকে সার্ভাইভ করতে পারবে ইজিলি, এরকম কি পসিবল? এটার ওই সলিড ইভিডেন্স কোনো এখনো কেউ দেখাতে পারেনি আর কি। যেটা কি, এটা একটু হাইলি মানে আনলাইকলি আর কি। মানে ইউজুয়ালি যে আমাদের দিতে, যে ধরো কেউ যে যক্ষার টিকা দিলে তখন কি হয় যে আমাদের বডিতে সেটার এগেন্স্টে অ্যান্টিবডি তৈরি হয় আর কি। হ্যাঁ, এই যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় এই বায়োলজি অ্যামেজিং থিং, আরো অ্যামেজিং জিনিস। আমাদের হিউম্যান বডি যে অ্যান্টিবডি তৈরি করে সেগুলো হচ্ছে ভেরি হাইলি স্পেসিফিক। ওকে, তো যক্ষা দিয়ে মানে টিউবারকুলোসিসের টিকার ফলে আমাদের বডিতে যেই অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে স্পেসিফিক ফর টিউবারকুলোসিস। ওকে, তো এটা আনলাইকলি যে ওই অ্যান্টিবডি গুলা আমার কোভিড-19 এর এগেইনস্টে কাজ করবে। হ্যাঁ, ভেরি আনলাইকলি। ওকে, কিছু করতে পারে। হ্যাঁ, নন স্পেসিফিক কিছু কাজ করে অ্যান্টিবডি, যে নন স্পেসিফিক্যালি কিছু ইমিউনিটি দিতে পারে, সেটা দিতে পারে কিছুটা, কিন্তু অত স্পেসিফিক দিবে না। হাওয়ার যখন লোকজনে যে বললো যে তাদের যথা টিকা দেওয়া আছে তাদের দে আর মোর সেফ এগেইনস্ট কোভিড-19, লোকজন আন্দাজে এই কথা বলেনি। তারা কিসের বেসিসে এই কথা বলছে? বেসড অন অবজারভেশন। তারা অবজার্ভ করছে যে যাদের এই টিকাটা দেওয়া আছে তাদের মধ্যে মনে হয় একটু কম। এটা তাদের একটা অবজার্ভেশনের উপর বেস করে তারা এই কথাটা বলছিল। ফার্দার ইনভেস্টিগেশন আর স্টাডি করে না এটার সাপোর্টে তেমন কোনো প্রুফ ইনফরমেশন পাওয়া যায়নি। ওকে, তো বলতে পারো যে ওকে, ইটস জাস্ট হাইপোথিসিস। এটা এটার সপক্ষে কোনো প্রমাণ নেই এবং এটা হাইলি আনলাইকলি যে হচ্ছে যক্ষার অ্যান্টিবডি কোভিড এর আনইউজুয়াল। ওকে, ওকে স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের ওই যে 2004 সালে যে সার্স এর আউটব্রেক হলো, দেন মার্সের আউটব্রেক হলো, এখন স্যার ওগুলোর কি কোনো স্পেসিফিক ভ্যাকসিন ছিল না? না, ওগুলোর একটারও ভ্যাকসিন নেই, ওটা একটারও ভ্যাকসিন ডেভেলপও হয়নি। ওকে স্যার। এই কারণ আছে। সার্সের কি, সার্স যেটা, সার্স ওয়াজ মোর ডেডলি দ্যান কোভিড-19। এই কোভিড-19 এর আরেকটা নাম কিন্তু হচ্ছে সার্স-কভ-2, এটা তো জানো। জি স্যার। কারণ এই কোভিড-19 আসলে এটার নাম এরকম দেওয়া হয়েছে কি ইটস বিকাম ইজি টু ডিল উইথ। হ্যাঁ, করোনা ভাইরাস 2019 থেকে 19 আসছে আর কি। বাট এটা হচ্ছে কিন্তু ওই সার্স যেটা অরিজিনাল 2004 এর যেটা, সেটার সাথে সিমিলারিটি অনেক বেশি, সেই জন্য ওইটাকে আসলে সার্স-1 বলে আর এইটাকে বলা হয় সার্স-2। ওকে, বেসিক্যালি ওইটাকে শুধু সার্স বলে আর কোভিড-19 বলে সার্স-2 আর কি। ওকে, যেটা আসলে হয়েছিল কি, সার্স সার্স ওয়াজ মোর ডেডলি দেন সার্স-2। সার্স-2 যে মর্টালিটি রেট, মানে যে মরবিডিটি রেট, যে পরিমাণ পার্সন মারা যায়, সার্স-2 তে তার থেকে অনেক বেশি ছিল। সার্স সার্স কোভিড-19 এর কত? It's like around 1% maybe. Okay, I don't know actually no one knows the exact morbidity rate of COVID-19 yet, but it will be like around 1%. But morbidity rate of SARS was more than 50%. 100 জনের হলে 20 জন মারা যেত। হ্যাঁ, হাইলি ডেডলি ছিল।
ওটা গ্লোবাল প্যান্ডেমিক করেনি। এক সেকেন্ড, সার্স কিন্তু এই কোভিড-19 মতো এত বেশি কন্টাজিয়াস ছিল না। ইট ওয়াজ অলসো কন্টাজিয়াস বাট নট লাইক দিস। খুব দ্রুত ওয়ার্ল্ডে সেটা করতে পারেনি। পরের জিনিস, এটা আরেকটা কারণ। এবং পরের জিনিস হচ্ছে ওই একবারই আউটব্রেক হয়েছিল, সেকেন্ড টাইম সামান্য হালকা কিছু হয়েছিল, তারপরে ফার্স্ট ইজ গন। তো লোকজনের আসলে ভ্যাকসিন তৈরি করতে হবে কি হবে না এই টাইপের কোনো চিন্তা আসার আগেই ডিজিজ গায়েব হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। আর এখন এটা কোভিড-19 ক্ষেত্রে হচ্ছে কি, মানে এটা খুব দ্রুত হচ্ছে, কি বলে যে, মানে খুব দ্রুত এটা স্প্রেড করছে ওয়ার্ল্ড ওয়াইড, ভেরি র্যাপিডলি, হাইলি কন্টাজিয়াস। তো মরবিডিটি রেট বেশি না হলেও তোমার হাইলি কন্টাজিয়াস এবং খুব দ্রুত গ্লোবাল প্যান্ডেমিক করে ফেলছে। এই জন্য ভ্যাকসিনের ব্যাপারটা আসছে। এখানে আরো কিছু ইস্যু আছে। হ্যাঁ, তোমরা নিজে একটু চিন্তা করলেই বুঝবা 2004 আর 2020 অনেক বেশি ডিফারেন্স কিন্তু। হ্যাঁ, 2004 সোশ্যাল মিডিয়া কিন্তু এত সোশ্যাল মিডিয়া তেমন একটা কিছু ছিল না ইন 2004। ওকে, মানে লোকজন জানতো, ধীরে সুস্থে নিউজ জানতো আর কি। ওকে, নিউজকে কন্ট্রোল করার একটা ইজি ওয়ে ছিল তখন। ইফ ইউ ক্যান কন্ট্রোল দ্য মেইন প্রিন্ট অ্যান্ড টিভি মিডিয়া, ইউ ক্যান ইজিলি কন্ট্রোল দ্য স্প্রেডিং অফ দ্য নিউজ। বাট এখন সিচুয়েশন ডিফারেন্ট। 2020-তে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক খুবই স্ট্রং। এখন ওয়ার্ল্ডের যে কোনো কোনায় কিছু একটা ঘটলে আরেক কোনায় জানতে কয়েক সেকেন্ডও লাগে না। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এখন। তো পাবলিকও অনেক বেশি কনসার্ন বলা যায়, অথবা ধরো নিউজ যখন স্প্রেড করতে থাকে পিপল গেট মোর, কি বলা যায়, কনসার্ন একটা। তখন জনগণের মধ্যে একটা ধরো দাবি উঠে যায়। এই ধরনের ব্যাপার যখন কাজ করে তখন আর কি, যে কি বলা যায়, একটা ডিমান্ড থাকে, পাবলিক ডিমান্ড। কোভিড-19 ভ্যাকসিনে এই জন্য কিন্তু কথাবার্তা অনেক বেশি হয়েছে। খুব দ্রুত গ্লোবাল প্যান্ডেমিক হয়েছে এবং বিকজ অফ দ্য people, I mean, they got much frightened or worried or concerned, or whatever you say, হ্যাঁ, পজিটিভলি নেগেটিভলি যেভাবে চিন্তা করো। তো পাবলিক ডিমান্ড অনেক বেড়ে গেছে। তো সব দেশের মোটামুটি সরকারও কি, and তারাও পাবলিক ডিমান্ড, ভাই, they also have to think about the development of the vaccine. ওকে স্যার। সায়েন্স শুধু, মানে সায়েন্স কোন দিকে যাবে বা কোন সায়েন্সে কি ধরনের কাজ হবে, শুধুমাত্র সায়েন্টিস্টদের উপর এটা ডিপেন্ড করে না আর কি। আদার ফ্যাক্টরস গুলো খুব, কি বলা যায়, মানে আদার ফ্যাক্টরস গুলো খুব জোরালো ভাবে এফেক্ট করে আর কি, সায়েন্স কোন দিকে আগাবে বা কিভাবে হবে। এই যে যদি কোভিড-19 যে ভ্যাকসিন গুলো আসতেছে এগুলো যদি ফাইনালি সাকসেসফুল হয়, এটা কি বলা যায়, এটা ইট উইল বি এ মিরাকল। এখন পর্যন্ত ওয়ার্ল্ডে কোনো ভ্যাকসিনই, আই মিন 10 বছরের নিচে কোনো ভ্যাকসিনই মার্কেটে আনা যায়নি। 10 বছর খুব কম বললাম। আই থিঙ্ক দ্য লেটস টাইম ইট টুক মেবি अराउंड 15 years for a vaccine to fully develop. অ্যাটলিস্ট 10 বছরের নিচে একটা ভ্যাকসিন ডেভেলপ করা সম্ভবই না। সেখানে হচ্ছে উইদিন 1 year ভ্যাকসিন মার্কেটে চলে আসতেছে। It itself will be a miracle. এবং শুধুমাত্র এটা পসিবল হচ্ছে তোমার এই বিকজ অফ পাবলিক কনসার্ন আর কি। ওকে, ওকে স্যার। আচ্ছা, তারপরে আর কোনো কনফিউশন? স্যার লেকচার 4 একটা স্লাইডে লেখা ছিল অ্যানিমাল ফিড। তো এই স্লাইডের পয়েন্টস গুলো আমি ঠিক করে বুঝতে পারিনি যে আসলে এগুলো কি বলতে চাচ্ছে, যে সিঙ্গেল সেল প্রোটিন, স্যাকারোমাইসিস, তারপর স্পাইরুলিনা, ল্যাক্টোব্যাকুলাস, মানে অ্যানিমাল ফিডের।
সিঙ্গেল সেল প্রোটিন এসসিপি, মানে we can use some microbes as feed, খাবার হিসেবে সরাসরি মাইক্রোবসটা ইউজ করা যায়। এটাকে সিঙ্গেল সেল প্রোটিন কেন বলা হয়? ওখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল, আমার একটা নাম বলো ঠিক, সেটাকে বললাম কি যেন এক্সাম্পল বললা তুমি ওই স্লাইডটা থেকে? Saccharomyces grown in agricultural. শুধু স্যাকারোমাইসিস ছিল? তারপর spirulina grown in seawater, pyrococcus in poultry feed. আচ্ছা, ধরো স্পাইরোকক্কাস, তারপরে কি জানি, তারপরে একটা বললা তার আগে, যাই হোক, এই যে Spirulina. এগুলা হচ্ছে স্পাইরুলিনা। এই হচ্ছে সিঙ্গেল সেল মাইক্রোব, ইউনিসেলুলার মাইক্রোব, এককোষী প্রাণী আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু দে আর হাইলি রিচ উইথ প্রোটিন। These single cell microbes are highly rich with protein, and these microbes can be used as animal feed. The single cell microbes তো এগুলো বলা হয় যেন single cell protein আর কি, SCP, single cell protein, and they can be used as animal feed. এটুকু তো বুঝছো যে কিছু কিছু মাইক্রোবসকে সরাসরি খাবার হিসেবে ইউজ করা যায়। থিওরিটিক্যালি এনিম্যাল মানে হিউম্যান ফুড হিসেবে ইউজ করা যাওয়ার কথা, বাট হিউম্যানের খাবার হিসেবে মানে if we want to use something as a human food, it needs to be, I mean, the regular rules and regulations are very strict. Have to be very safe and it have to be very safe. So till now, no such microbes. বলো। না স্যার, আপনি শেষ করেন। আচ্ছা, যেটা হচ্ছে এখন পর্যন্ত না এরকম মানুষের খাবার হিসেবে ইউজ করা যায় এরকম কোনো সিঙ্গেল সেল প্রোটিন ডেভেলপ করা যায়নি, মানে কোনো মাইক্রোবস করা যায় নাই হিসেবে ইউজ করা যায় এরকম বেশ কিছু মাইক্রোবস অলরেডি আছে, যেমন ওই যে পাইরোকক্কাস, ঠিক আছে, তারপরে যে আরেকটা যে নাম বললাম। তো এইগুলা হচ্ছে এই এনিমেল, যেহেতু এগুলো হাই মানে প্রোটিন কন্টেন্ট অনেক বেশি থাকে, এগুলোকে এনিমেল ফিড হিসেবে ইউজ করা যায়। এটা সুবিধাটা কি? ঠিক আছে, বুঝলাম এটা সিঙ্গেল সেল প্রোটিন বেশি এনিমেল ফিড হিসেবে ইউজ করা যায়। এই অনেক ইউজ করতে পারি কম খরচে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কস্ট এন্ড নিউট্রিশন ভ্যালু। আমরা ফার্মেন্টেশন ইউজ করে, ফার্মেন্টেশন টেকনোলজি, বাই ইউজিং ফার্মেন্টেশন টেকনোলজি we can produce this microbes in very bulk amount in low cost. So this is the significance. We can provide animal with high protein diet but in less cost. Significance টা বুঝছো? তো স্যার আমরা কি এই মাইক্রো অর্গানিজমস গুলো ওই ফিডের মধ্যে দিই, যেমন পাইরোকক্কাসটা পোল্ট্রি ফিডের মধ্যে দিয়ে দিই, নাকি ওই পাইরোকক্কাস দিয়ে আমরা পোল্ট্রি ফিড তৈরি করি? ওইটাকে আমরা ফিড হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে যেটা হয় কি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে সিঙ্গেল সেল প্রোটিন গুলো ইউজ করা হয়। আচ্ছা, ফার্মেন্টেশন টেকনোলজি দিয়ে তো ধরো একটা তো র ম্যাটেরিয়াল দিতে হবে, মাইক্রো ফার্মেন্টেশন টেকনোলজিতে তুমি তখন কিন্তু তোমাকে তার একটা ফুড দিতে হবে, direct example স্যার আপনি আসলে কেটে কেটে আসছেন। তারপরে গম এই ধরনের করে পরিমাণে হচ্ছে মাইক্রো গ্রোথ করা হয় এসটিপি গুলা, তারপরে পুরোটারে এনিমেল ফিড হিসেবে ইউজ করা হয়। বুঝছো? না স্যার, আপনি কেটে কেটে আসতেছিলেন তো বুঝতে পারিনি। ও আচ্ছা, এই নেটওয়ার্কটা প্রবলেম ছিল। যেটা হচ্ছে যে অনেক ধরনের গ্রেইন যেমন সেটা ধরো ওই গম হতে পারে, মেইজ মানে ভুট্টা হতে পারে, এগুলোর উপরে হচ্ছে এই সিঙ্গেল সেল প্রোটিন গুলো গ্রো করানো যায় আচ্ছা, ঠিক আছে। প্রচুর পরিমাণে। তারপরে পুরোটাকে অ্যানিমাল ফিড হিসেবে ইউজ করা হয়।
তো আমরা ওটা সিঙ্গেল সেল প্রোটিনের মেইন কনসেপ্ট অ্যাড করার পর তারপর ফিড হিসেবে ইউজ করতে পারবো। ওকে, কিন্তু তুমি মাথায় এটা রেখো যে সিঙ্গেল সেল প্রোটিন যখন আমরা বলি, আমরা ওই মেন যে আমরা ওই মাইক্রোবসটাকে ফুড হিসেবে ইউজ করি। বুঝতে পেরেছি, মানে ওইগুলা আমরা আমাদের যে কোনো কিছু এগ্রিকালচারাল ওয়েস্টে দিব অথবা সি ওয়াটারে দিয়ে দিব বা হুইট এন্ড কর্ন বা পোল্ট্রি ফিডে দিয়ে তারপর এটা আমরা অ্যানিমাল ফিড হিসেবে ইউজ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ স্যার। মানে ওইটা হচ্ছে ধরো ওইটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিনের প্রোডাকশন প্রসেস, মানে হেল্প করে। কিন্তু যখন আমরা মানে ওইটা হচ্ছে আমরা ধরো এসসিপি, যখন এসসিপির কনসেপ্ট হচ্ছে আমরা মাইক্রোবসটাকে ফিড হিসেবে ইউজ করবো। এসসিপি তোমার প্রডিউস করতে হবে না, মানে এসসিপি ধরো তুমি এসসিপি মানে সিঙ্গেল সেল প্রোটিনকে তুমি অ্যানিমাল ফিড হিসেবে ইউজ করতে। ওকে, মানে ইউ হ্যাভ প্রডিউস দ্য এসসিপি itself, right? তো ওই ধরো এগ্রিকালচারাল ওয়েস্ট ইউজ করে আমরা হচ্ছে করতে পারি। এটা আসলে ফার্মেন্টেশন প্রসেসে করা হয় আর কি, বুঝছো? স্যার একটু আবার রিপিট করতে পারবেন? আবার আমার মনে হয় ইন্টারনেটের সমস্যা, কারণ সবকিছু কেটে কেটে আসতেছে। আচ্ছা, একটা সমস্যা আসলে আসছে, তো আমার চলতেছে আর কি। যাই হোক, তোমার হচ্ছে কি জানি সিঙ্গেল সেল প্রোটিন মানে এসসিপি মানে হচ্ছে আমরা সরাসরি মাইক্রোবসটাকেই হচ্ছে ফুড হিসেবে ইউজ করবো, ফুড হিসেবে। হ্যাঁ, এখন তোমাকে মাইক্রোবসটা প্রডিউস করতে হবে না, উৎপাদন করতে হবে না। জি স্যার। মাইক্রোবসটা পাবো কি, যে মাইক্রোবসটা আমরা খাবার হিসেবে ইউজ করতে পারছি। এই মাইক্রোবসটা প্রডিউস করা হয় ফার্মেন্টেশন টেকনোলজি দিয়ে। বিভিন্ন ধরনের ফার্মেন্টেশন প্রসেস আছে, এর মধ্যে যে ধরো তুমি যেটা একটা এক্সাম্পল দিলে যে এগ্রিকালচার ওয়েস্ট, হ্যাঁ আমরা এগ্রিকালচার ওয়েস্ট ইউজ করে হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করতে পারি। হচ্ছে ধরো আমরা ধরো ইউজ করতে চাচ্ছ হচ্ছে এনিম্যাল ফিড হিসেবে। এখন যেইটাকে তুমি এনিম্যাল ফিড হিসেবে ইউজ করতে চাচ্ছ, এটা প্রোডাকশন কস্ট কিন্তু কম হওয়া উচিত। প্রোডাকশন কস্ট যদি লাভ নেই, তো ন্যাচারাল ওয়েস্ট খরচ দাম কম, এটাকে যদি আমরা র ম্যাটেরিয়াল ইউজ করে ওই সিঙ্গেল সেল মানে মাইক্রোস করতে পারি এসসিপি গুলা, তাহলে তখন সেটা কস্ট কম হবে, সেটাকে আমরা অ্যানিমাল ফিড হিসেবে ইউজ করা মোর পসিবল হবে। ওকে, এবং এই যে তুমি এগ্রিকালচারাল ওয়েস্ট ইউজ করে সিঙ্গেল সেল প্রোটিন গুলো তৈরি করবা, যে টেকনিকে করা হয় এটাকে বলা হয় ফার্মেন্টেশন টেকনোলজি। এবার তোমরা শিখবা ফার্মেন্টেশন টেকনোলজি কি জিনিস, কি কি ধরনের আছে, কিভাবে করা হয়। You have separate course on it. ওকে, ফার্মেন্টেশন টেকনোলজি নামে একটা আলাদা কোর্সই আছে, তো তখন মোটামুটি তোমরা এগুলো দুটো শিখে যাবে আর কি। ওকে, তারপরে এনি আদার কোয়েশ্চেন? যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, হ্যাঁ সমস্যা নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। Yeah, please. So there are some kinds of vaccine that only works for 1 year or half year. Can you explain why? আচ্ছা, এটা আসলে দুই কারণে হতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে এত ডিটেলস তোমরা এখনো বুঝবে না, আমি জাস্ট তোমাদের ওভারঅল বলি। আমাদের বডিতে যখনই কোনো মানে প্যাথোজেন যায়, সেটা তখন সেটার এগেনস্টে আমাদের বডির ভ্যাকসিন যেটা, ওইটা তো ঘুরে ফিরে একই কথা, অ্যাটেনুয়েটেড প্যাথোজেন আছে বা ওই ইমিউনোজেনিক ফ্যাক্টর গুলো থাকে। তো আমাদের বডি সেটার এগেনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি তৈরির না মেকানিজম আলাদা,
তোমার ডিফারেন্ট মেকানিজম আছে আমাদের বডিতে। ওকে, ইউজুয়ালি দুই Yes, sir. ধরনের আছে। একটা হচ্ছে ইমিডিয়েট কিছু অ্যান্টিবডি তৈরি করে, সেই অ্যান্টিবডি তৈরি করে এগুলো কাজ করে কিছু গায়েব হয়ে যায়। আরেকটা পাথওয়ে আছে যেটার ফলে আমাদের মেমোরি অ্যান্টিবডি তৈরি হতে হয়। হ্যাঁ, অ্যান্টিবডি দুই টাইপের, ধরো কিছু আছে ইমিডিয়েট তৈরি হয় অ্যান্টিবডি, যারা ইমিডিয়েটলি কাজ করে। কিছু আছে এটা মেমোরি অ্যান্টিবডি বলতে পারো আর কি। হ্যাঁ, আমরা মেমোরি সেল বলি। আচ্ছা, তুমি ধরো যে মেমোরি অ্যান্টিবডি তৈরি হয়। মেমোরি অ্যান্টিবডি তৈরি হলে তখন ইউজুয়ালি, আচ্ছা, মেমোরি তৈরি হলে যে সেটা আবার খুব লং লাস্টিং মেমোরি থাকবে এমন কোনো কথা নেই। এই মেমোরি আবার শর্ট মেমোরি হতে পারে, লং লাস্টিং মেমোরি হতে পারে। হ্যাঁ, তো এইটা একটা কজ যে কিছু ভ্যাকসিন আছে তাদের ফলে তাদের যে দিয়ে যে মেমোরিটা তৈরি হয় সেই মেমোরিটা খুব বেশি দিন থাকে না আর কি। এখানে আরেকটা বড় প্রবলেম আছে, স্পেশালি যেটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা খুব র্যাপিডলি চেঞ্জ হবে। জি স্যার, এটাই ছিল। ইনফ্লুয়েঞ্জাটা খুব র্যাপিডলি চেঞ্জ হয় আর কি, মানে প্রতি বছর এর চেঞ্জ হতে থাকে আর কি। তো দেখা যায় ধরো এই বছর তুমি ইউজ করলা, আবার হচ্ছে 1 বছর পরে নতুন চলে আসছে, কারণ আগের বছরগুলো তো তখন আর কাজ করবে না। ওকে, ইনফ্লুয়েঞ্জার মেইন প্রবলেম হচ্ছে এইটা, ইনফ্লুয়েঞ্জার হচ্ছে 1 বছর পর পর চেঞ্জ হয়, খুব র্যাপিডলি দ্রুত চেঞ্জ হয়। ধরো এই বছর এবিসিডি 4টা ইনফ্লুয়েঞ্জা ভদ্রলোক ঘোরাফেরা করতেছে, ওগুলার এগেন্স্টে ভ্যাকসিন ট্যাকসিন হলো, পরের বছর এবিসিডি গায়েব। হ্যাঁ, ইএফজিএস ইনফ্লুয়েঞ্জা চলে আসছে, কারণ এবিসিডি ভ্যাকসিন তো কাজ করবে না তখন। ব্যাপারটা বুঝছো? জি স্যার। তো এই দুই টাইপের কাজ থাকে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, হচ্ছে এইটা যে হচ্ছে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি বছর নতুন স্ট্রেন চলে আসতেছে। আর কিছু ভ্যাকসিন আছে যেগুলো হচ্ছে এত র্যাপিডলি চেঞ্জ হয়নি প্যাথোজেন। হ্যাঁ, এত র্যাপিডলি চেঞ্জ হয় না, বাট তারপরেও খুব লং লাস্টিং ইমিউনিটি দেয় না, কারণ সেই ক্ষেত্রে হচ্ছে ওই লং লাস্টিং মেমোরি সেল তৈরি হয় না আর কি। ওকে, ওকে, আর কোনো ওকে কোয়েশ্চেন? স্যার। আচ্ছা, আজকে তো আমরা হচ্ছে ওল্ড টপিকস নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের এই হয়ে গেল। আচ্ছা, তো তোমাদের যদি ওই, আচ্ছা আজকে তো আমরা শুধু ওল্ড টপিকস নিয়ে আলোচনা করছি। তো নেক্সট দিন একটু ট্রাই করো, আমাদের তো মিড দেরি আছে, তোমরা হচ্ছে একটু 8, 9 এই চ্যাপ্টার গুলো একটু পড়ো আর কি। হ্যাঁ, ওকে পরের স্যার। পরের চ্যাপ্টার গুলো একটু পড়ে এসো। তো পড়ে আসলে হচ্ছে কি তখন দেখলে মানে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারবে না বুঝে থাকলে, প্লাস আমি যদি যখন একটু ব্রিফ দিব তখন হচ্ছে তোমাদের জন্য এগুলো বোঝাটা ইজি হবে। স্যার নেক্সট উইকে আমাদের ক্লাস হবে? হ্যাঁ, নেক্সট উইকে ক্লাস হবে আর কি।